হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাসরুম অফ দ্য ইলিট সিজন 4 এর 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, আমার আর নতুন করে এই অ্যানিমে নিয়ে কিচ্ছু বলার নেই, কারণ এই সিজনটা হতে যাচ্ছে আগের সব সিজনের থেকেও বেশি ইন্টারেস্টিং আর মাইন্ড ব্লোয়িং। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো এপিসোডের শুরুতেই আমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের একটা ডেটাবেস দেখতে পাই। স্ক্রিনে প্রায় 156 জন ছাত্রছাত্রীর ছবি আর তাদের ডিটেলস ভাসছে। একজন টিচার, যিনি আসলে স্কুলের অ্যাক্টিং ডিরেক্টর, তিনি আরেকজন ছেলের সাথে কথা বলছেন। এই ছেলেটিকে দেখে বেশ শান্তশিষ্ট আর রহস্যময় মনে হচ্ছে। টিচার বলছেন, এই হলো 156 জন স্টুডেন্টের ডেটা, আর সাথে আয়ানো কোজিরো। আমার মনে হয় তুমি এখন ওদের সম্পর্কে যথেষ্ট জেনে গেছো, তাই আয়ানো কোজিকে স্কুল থেকে বের করে দেওয়া তোমার জন্য খুব একটা কঠিন হবে না। এই কথা শুনেই আমরা গল্পের মূল ষড়যন্ত্রটা ধরে ফেলি। এই দুজনের মিশন হলো এপ্রিলের মধ্যে বা তার আগে আয়ানো কোজিকে স্কুল থেকে এক্সপেল করে আবার সেই হোয়াইট রুমে ফেরত পাঠানো। টিচার ছেলেটির দিকে তাকিয়ে ওকে আরও উস্কে দেওয়ার জন্য বলেন, আয়ানো কোজির জন্যই তুমি সেই সম্মানটা পাচ্ছ না যা তুমি ডিজার্ভ করো। আমার মনে হয় তোমার চেয়ে ভালো আর কেউ নেই যে আয়ানো কোজিকে হোয়াইট রুমে ফেরত পাঠাতে পারবে। ছেলেটি কোনো কথা না বলে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর চেহারায় কোনো অনুভূতি দেখা যায় না। যখন সে সেখান থেকে চলে যেতে শুরু করে, টিচার পেছন থেকে ডেকে বলেন, আরেকটা কথা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? ছেলেটা এক মুহূর্তের জন্য থামে, কিন্তু কোনো উত্তর না দিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। তার এই নীরবতাটা যেন আরও বেশি রহস্যময়। এরপরই টিচার একা একাই হাসতে হাসতে বলেন, ফাইনালি আমি যার জন্য অপেক্ষা করছিলাম সেটাই হতে চলেছে। মানে হোয়াইট রুমের স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাটল, যার জন্য আমি কত দিন ধরে ওয়েট করছিলাম। আর এখন সময় এসে গেছে হান্ট অর বি হান্টেড, মানে মরো অথবা মারোর খেলা। আর তাকে দেখে বেশ খুশি খুশি লাগছিল। বোঝাই যাচ্ছে আয়ানো কোজির জন্য এই বছরটা অনেক বেশি কঠিন হতে চলেছে। এরপর সিন শিফট হয় আর আমরা আয়ানো কোজিকে দেখতে পাই। সে ক্লাসের এক কোনায় একা বসে আছে। এমন সময় তার বন্ধু মিয়াকে কাছে এসে চিন্তিত গলায় বলে, আয়ানো কোজি, আজকাল তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। তোমাকে দেখে আমার একটু চিন্তা হচ্ছে। শুধু আমারই না, হারুকা আর আইরিও তোমার জন্য খুব টেনশন করছে। তখন আয়ানো কোজি ওদের দিকে তাকিয়ে হাত নাড়ায়। দূর থেকে হারুকা আর আইরিও হাত নেড়ে ওর দিকে তাকায়। আয়ানো কোজির শান্তভাবে উত্তর দেয়, না সেরকম কোনো ব্যাপার না, তোমরা যেমনটা ভাবছো তেমন কিছুই না, সবকিছু ঠিকই আছে। কিন্তু আমরা দর্শকরা জানি কিছুই ঠিক নেই। আয়ানো কোজি নিজেকে সবার থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিচ্ছে, কারণ সামনে যে ঝড় আসছে তার জন্য ও নিজেকে প্রস্তুত করছে। পরের সিনে কুশিতা আর সুডোকে দেখা যায়। ওনা দুজনেই হরিকিতাকে দেখে একেবারে অবাক, কারণ হরিকিতা তার লম্বা চুল একদম ছোট করে কেটে ফেলেছে। সুডো তোতলাতে জিজ্ঞেস করে, এটা কি, তুমি চুল এত ছোট করে ফেললে কেন? হরিকিতা খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, এতে তোমাদের সমস্যা কি? আমার মনে হলো আমার একটা নতুন শুরু করা দরকার, তাই চুলটা কেটে ফেললাম। সুডো কিছুটা সামলে নিয়ে বলে, না মানে তোমাকে দেখতে ভালোই লাগছে। হরিকিতার এই পরিবর্তনটা শুধু বাইরের নয়, ভেতরেরও। সে যেন বোঝাতে চাইছে যে সে এখন আরো বেশি দৃঢ় এবং নিজের লক্ষ্যে অবিচল। ঠিক তখনই ক্লাসে এন্ট্রি হয় তাদের টিচার চাবাশিরা সেন্সে। তিনি বলেন, অনেক হয়েছে, অনেক কথাবার্তা বলেছো, এবার আমার কথায় মন দাও, কিছু জরুরি কথা বলার আছে তোমাদের। তিনি বলেন যে স্কুল একটা নতুন অ্যাপ চালু করেছে যার নাম ওভারঅল অ্যাবিলিটি বা OAE। এই অ্যাপটা প্রত্যেক স্টুডেন্টকে তাদের ফোনে ইনস্টল করতে হবে। সবাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে এই অ্যাপের ব্যাপারটা কি। টিচার বোঝাতে শুরু করেন যে এই অ্যাপে প্রত্যেক ছাত্রছাত্রীর পার্সোনাল ডেটা থাকবে, যেমন তাদের একাডেমিক অ্যাবিলিটি, ফিজিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি। এটা অনেকটা ভিডিও গেমের স্ট্যাটাস স্ক্রিনের মতো, যেখানে প্রত্যেকের র্যাঙ্ক আর স্কোর দেখা যাবে। তখনই আমরা সুডোকে দেখি। ও অ্যাপটা খুলেই হতাশ হয়ে যায়। সে দেখে যে তার একাডেমিক অ্যাবিলিটি র্যাঙ্কে রয়েছে, যা খুবই কম। টিচার আশ্বাস দিয়ে বলেন, চিন্তা করো না, এই স্কোর প্রতি মাসে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আপডেট হতে থাকবে। আগের বছরের কোনো কিছুই এতে যোগ হবে না। এটা তোমাদের জন্য একটা ফ্রেশ স্টার্ট। সবাই মন দিয়ে শুনলেও আয়ানো কোজির এক্সপ্রেশন একদম শান্ত। সে মনে মনে ভাবে, শুধু একটা অ্যাপ? আমার তো মনে হচ্ছে এটা একটা টুলের চেয়েও বেশি কিছু। আর ঠিক তখনই টিচার আসল কথাটা বলেন। তিনি জানান, এটা শুধু তোমাদের গ্রেড দেখানোর টুল নয়। যদি কোনো স্টুডেন্টের অ্যাবিলিটি সারা বছরে স্কুলের স্ট্যান্ডার্ড অনুযায়ী না পৌঁছায়, তাহলে তাকে একটা বড় পেনাল্টি ফেস করতে হবে। এই পেনাল্টিটা যে স্কুল থেকে বহিষ্কারও হতে পারে, সেটা বুঝতে কারোরই বাকি
বাকি থাকে না। টিচার ওদের কথায় কান না দিয়ে বলেন, দেখো এখন যা করার তোমাদেরই করতে হবে, আমি আর এতে কিছু করতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের জন্য আরও একটা জিনিস চালু হতে চলেছে, আর সেটা হলো একটা লিখিত পরীক্ষা। প্রত্যেক সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে ফার্স্ট ইয়ারের একজন নতুন স্টুডেন্টের সাথে পার্টনারশিপ করতে হবে এবং একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কমিউনিকেশন স্কিল বাড়ানো। পরীক্ষাটি 2 সপ্তাহ পর হবে এবং এতে মোট 5টি বিষয় থাকবে, প্রত্যেকটির জন্য 100 পয়েন্ট করে, অর্থাৎ মোট 500 পয়েন্টের পরীক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো 2 পার্টনারের মিলিত স্কোর 500-এর কম হওয়া চলবে না। যদি কেউ ফেল করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে। এই কথা শুনে ওরা আরো অবাক হয়ে যায়, মানে এখানে হচ্ছেটা কি? ওদের যা মন চাইছে তাই করছে, আর ফার্স্ট ইয়ারের সাথে পরীক্ষা দেওয়া, এটা আবার কেমন নিয়ম? টিচার তখন বোঝান যে এই নিয়মটা করেছেন বর্তমান স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট নাগুমো মিয়াবি। তার উদ্দেশ্য হলো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়ানো। এই পুরো ব্যাপারটা শোনার সাথে সাথে আয়ানো কোজি বুঝে যায় যে আসলে এই সব কিছু তাকে ঘিরেই করা হচ্ছে। মানে যদি ও কোনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে পার্টনার হিসেবে বেছে নেয় আর সেই ছেলেটা যদি হোয়াইট রুমের হয়, তাহলে সে ইচ্ছে করলেই আয়ানো কোজিকে খুব সহজে এই স্কুল থেকে বের করে দিতে পারবে, কারণ নিয়ম অনুযায়ী পার্টনার ফেল করলে অন্যজনও পেনাল্টি শিকার হবে। ফলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা একটা বিশাল অ্যাডভান্টেজ পেয়ে গেল। ওরা চাইলেই সেকেন্ড ইয়ারের কাউকে স্কুল থেকে বের করে দিতে পারে, আর এই কথাটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও ভালো করেই জানবে। আর এই নতুন প্ল্যানটা যে অ্যাক্টিং চেয়ারম্যান সুকিশিরোর, সেটাও সে আন্দাজ করে ফেলে, যার মূল লক্ষ্য আয়ানো কোজি। হরিকিতাও আয়ানো কোজির মতোই ব্যাপারটা ধরে ফেলে এবং তার মুখেও চিন্তার ছাপ ফুটে ওঠে। তখন একজন স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলে, টিচার, একটা প্রশ্ন ছিল, যদি কেউ নিজের পার্টনার খুঁজে না পায় তাহলে কি হবে? সে কি পরীক্ষা দিতে পারবে না? টিচার উত্তর দেন, চিন্তা নেই, পরীক্ষার দিন স্কুল জোর করে তোমাদের জন্য একজন পার্টনার ঠিক করে দেবে, কিন্তু তার জন্য তোমার মোট স্কোর থেকে 5% পেনাল্টি হিসেবে কেটে নেওয়া হবে। অ্যান্ড ভাই, এই কথা শুনে সুডোর মতো দুর্বল ছাত্রছাত্রীদের মুখ ভয়ে শুকিয়ে যায়। টিচার তাদেরকে বোঝান, দেখো এতে তোমাদেরই লাভ। ভবিষ্যতে তোমরা যখন কোথাও যাবে, সেখানে তো শুধু তোমাদের লেভেলের স্টুডেন্ট থাকবে না, ফার্স্ট গ্রেডের স্টুডেন্টও থাকতে পারে। এটা শুধু তোমাদের ওভারঅল একাডেমিক স্কিল বাড়ানোর জন্যই করা হচ্ছে। তোমরা মন দিয়ে ভাবো এতে তোমাদের কত লাভ হতে পারে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ক্লাস শেষে সবাই হিরাতার চারপাশে ভিড় করে প্ল্যান করতে শুরু করে। হরিকিতা সবাইকে শান্ত করে বলে, টেনশন করো না, আমরা সবাই মিলে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হবে আমাদের ক্লাসের যাদের র্যাঙ্ক সবচেয়ে কম তাদের জন্য ফার্স্ট ইয়ারের ভালো র্যাঙ্কের পার্টনার খুঁজে বের করা। এরপর আমরা দেখি আয়ানো কোজি আর হরিকিতা একা কথা বলছিল। হরিকিতা তাকে মনে করিয়ে দেয় যে সেই উইন্টার ব্রেকে আয়ানো কোজিকে চ্যালেঞ্জ করার কথা বলেছিল। সে বলে যে এই স্পেশাল টেস্টেই তাদের প্রতিযোগিতা হবে। যদি আয়ানো কোজি জেতে তাহলে হরিকিতা স্টুডেন্ট কাউন্সিলে যোগ দেবে, আর যদি হরিকিতা জেতে তাহলে আয়ানো কোজিকে তার পুরো ক্ষমতা ব্যবহার করে তাদের ক্লাসকে ক্লাস এতে নিয়ে যেতে সাহায্য করতে হবে। অ্যান্ড অফকোর্স আমাদের আয়ানো কোজি সহজেই রাজি হয়ে যায়। হরিকিতা জানায় যে সে অ্যাপ থেকে ফার্স্ট ইয়ারের ট্যালেন্টেড স্টুডেন্টদের একটা লিস্ট তৈরি করেছে, যাদের একাডেমিক র্যাঙ্ক বি বা তার উপরে। তাদের ক্লাসের দুর্বল স্টুডেন্টদের, বিশেষ করে সুডোকে এদের সাথে পেয়ার করানোর দায়িত্ব নিতে হবে। কথা বলার মাঝেই তারা ইচিনোসের কাছ থেকে একটি মেসেজ পায়। ইচিনোসে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য জিমে একটা বড় মিটিংয়ের আয়োজন করেছে। সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই হরিকিতা ভাবতে থাকে যে সে ফার্স্ট ইয়ারের ভালো স্টুডেন্টদের পয়েন্টের লোভ দেখিয়ে নিজেদের দিকে টানবে। কিন্তু জিমে পৌঁছে তারা দেখে যে ইচিনোসে খুব সুন্দরভাবে সবাইকে সামলাচ্ছে। তবে হরিকিতার নজর অন্যদিকে যায়। সে লক্ষ্য করে যে এই মিটিংয়ে ফার্স্ট ইয়ারের ক্লাস ডি থেকে একজন স্টুডেন্টও আসেনি। এটা দেখার পর সে বুঝতে পারে যে ফার্স্ট ইয়ারের ক্লাস ডি একজোট হয়ে কাজ করছে এবং তাদের নিশ্চয়ই কোনো লিডার আছে। হরিকিতা ঠিক করে সে এখন মিটিংয়ে সময় নষ্ট না করে সরাসরি ক্লাস ডি এর লিডারের সাথে কথা বলতে যাবে। যাওয়ার পথে তাদের সাথে প্রথমে দেখা হয় হাসিমোতোর। সে জানায় যে ক্লাস 2A থেকেও কেউ এই মিটিংয়ে আসেনি, কারণ সাকায়ানাগির অন্য প্ল্যান আছে। ওরা যখন ক্লাস ডি এর দিকে এগোতে থাকে তখন পথে তাদের সাথে দেখা হয় রিউয়েনের। রিউয়েন আগের মতোই ব্যাঙ্গের হাসি হেসে বলে, ওহ তোমরা এসে গেছো, তোমাদের কি মনে হচ্ছে না যে তোমরা একটু দেরি করে ফেলেছো? হরিকিতা বলে, তুমি এখানে কি করছো, আর তোমার কি মনে হয় এভাবে ইমপ্রেশন দেখিয়ে তুমি ডি ক্লাসের ছেলেমেয়েদের ভয় পাইয়ে দেবে? রিউয়েন ওদের দিকে তাকিয়ে বলে, তোমার সত্যি মনে হয় ওরা বাচ্চা আর ওদের ভয় দেখানোর কথা বলছো? তেমন কিছুই হবে না, তবে হ্যাঁ আমার মনে হয় তোমরা দেরি করে ফেলেছো। যাও একবার চেষ্টা করে দেখতে পারো, যদি ওরা তোমাদের কথায় রাজি হয়। রিউয়েনের কথা শেষ হতেই ওরা দৌড়ে ফার্স্ট ইয়ারের ক্লাস ডি এর ক্লাসরুমে পৌঁছায়, কিন্তু গিয়ে দেখে পুরো ক্লাসরুম খালি। হরিকিতা দুঃখ করে বলে, একটা জিনিস খেয়াল করেছো, এখানে ক্লাস ডি এর কোনো স্টুডেন্ট নেই। ওই ক্লাসে 40 জন ছাত্রছাত্রী, কিন্তু তাদের একজনও এখানে আসেনি। এর মানে পরিষ্কার
ক্লাস ডি এর কোনো একজন লিডার তাদের সবাইকে একসাথে কোথাও লুকিয়ে রেখেছে, যাতে অন্য ক্লাসের কেউ তাদের সাথে পার্টনারশিপ করতে না পারে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আয়ানা কোজি একা বসে ভাবছিল 22টা পেয়ার এর মধ্যেই তৈরি হয়ে গেছে। তাকে তাড়াতাড়ি এমন একজন পার্টনার খুঁজতে হবে যে হোয়াইট রুমের নয় এবং তাকে এক্সপেল করার কথা ভাবছে না। ঠিক তখনই খবর আসে যে ফার্স্ট ইয়ারের দুজন স্টুডেন্ট তাদের সাথে দেখা করতে আসছে। এরা আর কেউ নয়, ক্লাস 1D এর দুজন রিপ্রেজেন্টেটিভ। একটি মেয়ের নাম নানাসে আর ছেলেটির নাম হোসেন। হোসেনকে দেখেই বোঝা যাচ্ছিল যে এই ছেলেটা এই বছর অনেক বড় ঝামেলা করতে চলেছে, এটা তুমি লিখে নিতে পারো। হরিকিতা তখন এগিয়ে এসে বলে, অনেক সাহস তো তোমাদের, সিনিয়রদের রুমে এভাবেই ঢুকে পড়লে, ভয় ডর করে না? যাই হোক, হোসেন ঘরে ঢুকেই খুব বাজেভাবে কথা বলা শুরু করে। সে সরাসরি বলে, আমি এখানে তোমাদের সময় নষ্ট করতে আসিনি, আমি তোমাদের সাথে পার্টনারশিপ করতে পারি, কিন্তু তার জন্য তোমাদের আমার সামনে ঝুঁকে অনুরোধ করতে হবে যে প্লিজ আমাদের সাথে পেয়ার আপ করো। এই কথা শুনেই সুডোর রাগ উঠে যায় আর ও হোসেনকে মারতে যায়, কিন্তু হরিকিতা ওকে থামিয়ে বলে, সুডো অনেক হয়েছে, তুমি জানো না এর পরিণাম কি হতে পারে। হোসেন সুডোকে ব্যঙ্গ করে বলে, তুই আমাকে মারবি? তোর র্যাঙ্ক তো ই, আর তোর কি মনে হয় আমরা তোর মতো লোকের সাথে পেয়ার আপ করব? ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় রিউয়েনের। রিউয়েনকে দেখে হোসেনের মুখে একটা অন্যরকম ভাব ফুটে ওঠে। রিউয়েন বলে, তোমরা একে চেনো না, এর নাম হোসেন, ও আমারই হোমটাউনের। দেখে মনে হচ্ছে রিউয়েন আর হোসেন একে অপরকে আগে থেকেই চেনে, মেবি তাদের মধ্যে একটা পুরনো শত্রুতাও থাকতে পারে। রিউয়েন পরিস্থিতি দেখে লড়াই না করে চলে যেতে চায়, কারণ সে জানে স্কুলের ক্যামেরার সামনে ঝামেলা করে কোনো লাভ নেই। কিন্তু হোসেন তাকে আটকানোর জন্য হঠাৎ ইবুকির গলা ধরে শূন্যে তুলে ফেলে এবং রিউয়েনকে হুমকি দেয়। এমন সময় হোসেনের সাথে থাকা মেয়েটি নানাসে তাকে থামায়। সে বলে, অনেক হয়েছে, ওকে নামাও, না হলে তুমি জানো আমি কি করতে পারি। নানাসের কথায় এমন কিছু ছিল যা শুনে হোসেন সাথে সাথে মেয়েটিকে ছেড়ে দেয় আর ওরা সেখান থেকে চলে যেতে থাকে। সবাই চলে যাওয়ার আগে নানাসে সবার কাছে হোসেনের আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু যাওয়ার আগে সে আয়ানো কোজির দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তাদের মধ্যে কোনো পুরনো শত্রুতা বা রহস্য লুকিয়ে আছে। তার চাহনিটা আয়ানো কোজি লক্ষ্য করে আর সাথে সাথেই আয়ানো কোজি মনে সন্দেহ জাগে, এই মেয়েটাও কি তাহলে হোয়াইট রুম থেকে এসেছে? এর আসল উদ্দেশ্য কি? আর এই সাসপেন্সের সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? হোসেন আর নানাসে কি পারবে আয়ানো কোজিকে টক্কর দিতে? আর এই নানাসে মেয়েটার আসল পরিচয় কি? সেও কি তাহলে হোয়াইট রুম থেকে এসেছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।